প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো অধ্যায়ভিত্তিক ক্লাসের আজকে কিন্তু তৃতীয় পর্ব। আমরা বিগত দিনে কিন্তু বৈদিক সভ্যতা এবং সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ এই দুটি চ্যাপ্টার কিন্তু আমরা কভার করেছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। এই সমস্ত চ্যাপ্টারগুলি না করলে কিন্তু মক টেস্ট পর্বে কিন্তু তোমরা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে না। তো ওই চ্যাপ্টারগুলি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা পাবে, অবশ্যই দেখে নেবে। আজকে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে 16 মহাজনপদ অর্থাৎ টোটাল 16টি ক্ষুদ্র রাজ্য বা মহাজনপদের কথা কিন্তু আমরা জানতে পারি। তো দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক সালটা কিন্তু এক্সামে আসে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, এই সময়টা মহাবীর এবং গৌতম বুদ্ধ এনাদের এই সময়টা কিন্তু ধর্ম প্রচারের একটি কাল বলে কিন্তু উল্লেখযোগ্য। তো এই সময় কি হয়েছিল, কোনো কেন্দ্রীয় রাজশক্তি কিন্তু ছিল না, ফলে কোনো ঐক্যবদ্ধ শক্তি না থাকার ফলে এই সমস্ত ছোট বড় রাজ্যগুলি গড়ে উঠেছিল। তো দেখো উত্তর ভারতে এই সময় 16 মহাজনপদ অর্থাৎ 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। তো উত্তর ভারতকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নামে ডাকা হয়, তো অবশ্যই মনে রাখবে আর্যাবর্ত। উত্তর ভারত হচ্ছে আর্যাবর্ত এবং দক্ষিণ ভারতকে বলা হতো দাক্ষিণাত্য। এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এক্সামে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতকে কোন নামে ডাকা হতো। তো অবশ্যই মনে রাখবে উত্তর ভারত আর্যাবর্ত এবং দক্ষিণ ভারত হচ্ছে দাক্ষিণাত্য। নেক্সট দেখো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায়, ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায় এখান থেকে এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র, এই দুটি গ্রন্থ থেকে কিন্তু আমরা ষোড়শ মহাজনপদ, এই 16টি মহাজনপদের কথা কিন্তু জানতে পারি। এক্সাম কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে যে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনের পদের কথা কোন গ্রন্থ থেকে জানতে পারি। তো বৌদ্ধ গ্রন্থ হচ্ছে অঙ্গুত্তরণিকায় এবং জৈন গ্রন্থ হচ্ছে ভাগবতী সূত্র, এই দুটি গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারি। তো কী কী জনপদ ছিল একটু আমরা দেখে নেব। দেখো প্রথমে ছিল হচ্ছে অঙ্গ, যার অবস্থান হচ্ছে পূর্ব বিহার। দ্বিতীয় হচ্ছে মগধ, তৃতীয় কাশী এবং চতুর্থ হচ্ছে কৌশল, পঞ্চম ব্রিজি, ষষ্ঠ মল্ল, সাতের দাগে দেখো চেদি, আটে বৎস, কুরু হচ্ছে দিল্লি। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে, দিল্লির প্রাচীন নাম কী ছিল, এক্সামে কিন্তু এসছে বিগত বছরে। তো দিল্লি যেটি কুরু এই মহাজনপদের রাজধানী ছিল, তো এটির অবস্থান ছিল হচ্ছে দিল্লির কাছে। তো এর দিল্লির যে প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ, এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট পাঞ্চাল এবং 11 নম্বর রয়েছে মৎস্য, 12 দাগে দেখো সুরসেন, 13 হচ্ছে অসমক, এটি কিন্তু স্টার মার্ক দেবে, একমাত্র দক্ষিণ ভারতীয় মহাজনপদ অসমক। নেক্সট অবন্তী এবং গান্ধার, যেটি পাকিস্তানের অন্তর্গত, এবং কম্বোজ পশ্চিম কাশ্মীর। তো অবশ্যই এই বিষয়গুলি তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো দক্ষিণ ভারতে ছিল একমাত্র অসমক, ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি দক্ষিণ ভারতে অবস্থিত। এবং অপর একটি প্রশ্ন এক্সামে আসে, ষোড়শ মহাজনপদের মধ্যে সবচাইতে প্রজাতান্ত্রিক দুটি রাজ্য এর নাম উল্লেখ করো। সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে ব্রিজি এবং মল্ল। তো এই দুটি ছিল কিন্তু প্রজাতান্ত্রিক এবং বাকি 14টি ছিল হচ্ছে রাজতান্ত্রিক। চলো এইসব রাজ্যগুলির মধ্যে স্টার মার্ক দেবে পয়েন্টটিকে। অবন্তী, বৎস, কৌশল, মগধ খুব শীঘ্রই কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এই সবাইকে পিছনে ফেলে মগধ কিন্তু একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তো কীভাবে হচ্ছে দেখো, আমরা প্রথম থেকে আবার রিভিশন করে নেব। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ষোড়শ মহাজনের কথা আমরা কিন্তু প্রথম জানতে পারি, এক্সামে কিন্তু আসে। এবং এই ষোড়শ মহাজনের কথা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি, দেখো বৌদ্ধ গ্রন্থ হচ্ছে অঙ্গুত্তরণিকায় এবং জৈন গ্রন্থ হচ্ছে ভাগবতী সূত্র। নেক্সট গেল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে অসমক, ভীষণ পরিমাণে এক্সামে আসে, স্টার মার্ক দিয়ে রাখবে। দক্ষিণ ভারতে একটি গুরুত্বপূর্ণ উপত্যকা গোদাবরী অঞ্চল, সেখানে কিন্তু এই অসমকের অবস্থান ছিল। নেক্সট ব্রিজি মল্ল, প্রজাতান্ত্রিক এবং
সবাইকে পিছনে ফেলে শেষে মগধ কিন্তু শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ। তো এই কটি পয়েন্ট কিন্তু মনে রাখবে। চলো নেক্সট দেখো মগধের উত্থান। তো মগধের যে উত্থান ঘটলো, অর্থাৎ মগধ কিন্তু সবাইকে পিছনে ফেলে রাজতন্ত্রের যে শক্তি সেটি কিন্তু প্রতিষ্ঠিত করলো। তো এই মগধে প্রধানত 4টি রাজবংশ রাজত্ব করেছিল। এক্সামে ভীষণ পরিমাণে এই বংশগুলি আসে। তো মগধের যে রাজবংশ ছিল দেখো, প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশ, তারপরে শৈশনাগ, তারপরে নন্দ এবং মৌর্য। তো হর্ষঙ্ক বংশের আমরা গুরুত্বপূর্ণ শাসক হিসাবে প্রথমে কাকে দেখতে পাই? বিম্বিসার। স্টার মার্ক দেবে বিম্বিসার। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে ভীষণ পরিমাণে আসে যে কোন সমসাময়িক শাসক যিনি গৌতম বুদ্ধ এবং হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই দুটি বংশের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো প্রধানত বিম্বিসার ইনি ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ অর্থাৎ বুদ্ধদেবের সমসাময়িক এবং ইনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তো 545 খ্রিস্টপূর্বাব্দে এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। উপাধিটা স্টার মার্ক দেবে, এক্সামে আসে, শ্রেণিক নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। নেক্সট, কৌশল রাজ প্রসেনজিতের ভগিনী কৌশলা দেবীকে তিনি বিবাহ করে যৌতুক হিসাবে কাশী এই মহাজনপদটি কিন্তু লাভ করেছিলেন। নেক্সট দেখো, তিনি গ্রীবব্রজ থেকে রাজগৃহে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। কে? বিম্বিসার। এক্সামে আসে যে কোন রাজা তার রাজধানী গ্রীবব্রজ থেকে রাজগৃহে তার রাজধানী স্থানান্তর করেছিলেন? অ্যান্সার করবে বিম্বিসার। নেক্সট দেখো, রমিলা থাপারের মতে ভারতীয় রাজার মধ্যে বিম্বিসার প্রথম দক্ষ শাসন ব্যবস্থার উপলব্ধি করেছিলেন। নেক্সট দেখো, অজাতশত্রু। এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে। বিম্বিসারে তার পরবর্তী পুত্র অজাতশত্রু, অর্থাৎ বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। 493 খ্রিস্টপূর্বাব্দে ইনি কিন্তু সিংহাসনে বসেন। তার উপাধিটা ভীষণ গুরুত্বপূর্ণ। উপাধিটা এক্সামে এসেছে বিগত বছরে। উপাধি ছিল হচ্ছে ক্রুনিক। সেনিক ছিল হচ্ছে বিম্বিসারের উপাধি এবং কুনিক ছিল হচ্ছে অজাতশত্রুর উপাধি। নেক্সট দেখো, তার আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা 4টি বৌদ্ধ সংগীতি বা সম্মেলনের কথা জানতে পারি। প্রথমটা হয়েছিল কোথায়? রাজগৃহে। এবং রাজগৃহে কার সময় হয়েছিল? অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন বা সংগীতি। নেক্সট, উদয়ভদ্র। তো এই উদয়ভদ্র কে ছিলেন? অজাতশত্রুর কিন্তু পুত্র। এই অজাতশত্রুর পুত্র উদয়ভদ্র সিংহাসনে বসেন 459 খ্রিস্টপূর্বাব্দে এবং গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নামক স্থানে তিনি রাজধানী স্থানান্তরিত করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। তাহলে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতাকে? এই প্রশ্নটি কিন্তু এক্সামে এসেছে বিগত বছরে। তো অ্যান্সার করবে হচ্ছে অজাতশত্রুর পুত্র উদয়ভদ্র বা উদয়ীন। তিনি কিন্তু পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা করেন। তো পাটলিপুত্রে যেটা কিন্তু বর্তমান রয়েছে বিহারের যে পাটনা জেলা, এই পাটনাকে বলা হতো কিন্তু পাটলিপুত্র। চলো নেক্সট দেখো, দ্বিতীয় মগধের যে বংশ শৈশনাগ বংশ। শৈশনাগ বংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা মনে রাখবে যে শৈশনাগ বংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে হচ্ছে শিশুনাগ। শিশুনাগ ছিল শৈশনাগ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, 430 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করে তার সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন। নেক্সট, তিনি প্রথমে গ্রীবব্রজ ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছেন। এক্সামে আসে, স্টার মার্ক দেবে যে গ্রীবব্রজ থেকে বৈশালীতে রাজধানীকে স্থানান্তর করেছিল। তো অ্যান্সার করবে হচ্ছে শিশুনাগ। নেক্সট, কালাশোক। গুরুত্বপূর্ণ ঘটনা, কালাশোকের আমলে আমরা দেখেছিলাম দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন বা সংগীতি, এটি কার আমলে হয়েছিল? কালাশোকের আমলে। নেক্সট দেখো, তিনি স্থায়ীভাবে পাটলিপুত্র রাজধানী স্থানান্তর করেন। তাহলে এই যে বৈশালী থেকে পাটলিপুত্র কে স্থানান্তর করছে? কালাশোক। এই কালাশোকের আমলে কিন্তু এই বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা সংগীতি। এটি কিন্তু এক্সামে আসে, অবশ্যই এটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট, তাকে হত্যা করে মহাপদ্মনন্দ সিংহাসনে বসেন।
নেক্সট নন্দবংশ। তো নন্দবংশ ছিল হচ্ছে মগধের তৃতীয় রাজবংশ। নন্দবংশের মধ্যে মহাপদ্ম নন্দ ছিল এই নন্দবংশের প্রতিষ্ঠাতা। বিগত বছরে একটি প্রশ্নে কিন্তু এসেছে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ এই যে নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তো এনার কিন্তু উপাধি, এটি কিন্তু এক্সামে আসছে। তো মহাপদ্ম নন্দের উপাধি ছিল হচ্ছে একরাট। চলো, মহাপদ্ম নন্দের এই যে নন্দবংশ ছিল প্রথম অক্ষত্রিয় বংশ। তো অক্ষত্রিয় বংশ বলতে এরা কিন্তু যুদ্ধবিদ্যায় অত পারদর্শী ছিল না। নেক্সট, পুরাণ এবং জৈন ও বৌদ্ধ শাস্ত্রে তাদেরকে নিচজাত বংশ বা শূদ্র বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। স্টারমার্ক দেবে, গুরুত্বপূর্ণ লাইন, যে শূদ্র বংশ হিসাবে কিন্তু তাদেরকে উল্লেখ করা হয়েছে। কাদের? নন্দবংশকে। নেক্সট, পুরাণে তাকে একরাট বা এক ছত্র বা সম্রাট, সর্বক্ষত্রান্তক, সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়োচ্ছেতা, দ্বিতীয় পরশুরাম বলে উল্লেখ করা হয়েছে। কাকে? মহাপদ্মনন্দকে। এই উপাধি কটা কিন্তু প্রত্যেকে দেখে রাখবে, ভীষণ পরিমাণে এক্সামে এইগুলো থেকে কিন্তু এক্সামে আসে। নেক্সট, মহাপদ্মের তার পুত্র 8 পুত্র ছিল এবং একে একে মগধের সিংহাসনে বসেন। তো নেক্সট দেখো ধননন্দ। এই ধননন্দ কিন্তু এই মহাপদ্মনন্দের পর সিংহাসনে বসেছিলেন একেবারে শেষ দিকে, অর্থাৎ মহাপদ্মনন্দের পর তার যে 8 পুত্র পরপর সিংহাসনে বসেন তাদের মধ্যে ধননন্দ ছিল কিন্তু সর্বশেষ রাজা। এক্সামে কিন্তু প্রশ্ন আসে যে নন্দবংশের সর্বশেষ রাজাকে, তো অ্যান্সার করবে হচ্ছে ধননন্দ। ধননন্দ কিন্তু নন্দবংশের সর্বশেষ রাজা। দেখো, এবং শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি কিন্তু ছিলেন এই ধননন্দ। তার রাজত্বকালে ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ভারত অভিযানে আসেন। তো আলেকজান্ডার ভারত অভিযানে এসেছিলেন কত সালে? সালটা ভীষণ গুরুত্বপূর্ণ, 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং ঝিলাম বা হিতাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। এক্সামে আমরা কিন্তু মক টেস্ট পর্বে প্রশ্নটি অনেকবার করিয়েছি, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, সামরিক বলে আলেকজান্ডার বিশ্বজয়ী সেনাদল মগধের উপর আক্রমণ আনতে সাহায্য হয়নি। তো সেই জন্য কিন্তু তারা বিশ্বজয়ী আলেকজান্ডার সমস্ত প্রদেশ দখল করলেও কিন্তু মগধে কোনোরূপ কিন্তু আঘাত আনতে পারেনি। নেক্সট, আমরা পরবর্তী রাজবংশ দেখে নেব, মৌর্য বংশ। নেক্সট দেখো, মৌর্য বংশ প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। ভীষণ পরিমাণে এক্সাম আসে। কৌটিল্য বা চাণক্য নামে এক জনৈক কূটনৈতিক ব্রাহ্মণ তার সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করেছিলেন। তো দেখো, এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী ছিলেন কে ছিল? কৌটিল্য। এক্সামে একটি প্রশ্ন আসে, কৌটিল্য বা চাণক্য এনার প্রকৃত নাম কি? তো অবশ্যই মনে রাখবে এনার প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসনে বসেন? তো ইনি বসেন 324 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, কৌটিল্য বা চাণক্যের আসল নাম দেখো বিষ্ণুগুপ্ত। তিনি অর্থশাস্ত্র নামক একটি গ্রন্থ রচনা করেন, ভীষণ গুরুত্বপূর্ণ অর্থশাস্ত্র। প্রচুর পরিমাণে কিন্তু এক্সামে রিপিট করে এই প্রশ্নটি। নেক্সট, পুরাণ মতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য অথবা মাতা মোরা। তো চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কী ছিল? বিগত বছরে এসছে মোরা। এবং তিনি কোন বংশের ছিলেন এটা কিন্তু মনে রাখবে, শূদ্র পত্নী। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে মাতা মোরা ইনি ছিলেন হচ্ছে শূদ্র বংশ। নেক্সট দেখো, সিংহাসনে বসে চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। খ্রিস্টপূর্ব 317 অব্দে গ্রিক সেনাপতি ইউথিডিমিয়াস পলায়ন করলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক শাসনের অবসান ঘটে। নেক্সট, চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে সান্ডাক্রেটাস নামে পরিচিত ছিল। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে। এক্সামে কিন্তু আসে সান্ডাক্রেটাস নামে কে পরিচিত ছিল? অবশ্যই মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, পরবর্তীকালে আলেকজান্ডারের সেনাপতি ও ব্যাবিলনের রাজা সেলুকাসের উত্তর পশ্চিম ভারত পুনরুদ্ধার করার জন্য ভারতে আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার যুদ্ধ হয়। এর ফলস্বরূপ সেলুকাস এই যুদ্ধে পরাজিত হয় এবং শেষ পর্যন্ত এক সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। কথিত আছে যে তার কন্যা হেলেন এর সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। তো এটি কিন্তু এই ঘটনাটি ঘটেছিল
যে সেলুকাস এই যুদ্ধে পরাজিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে এবং তার কন্যা হেলেনার সঙ্গে কিন্তু তার বিবাহ দিয়েছিলেন। নেক্সট, সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থেনিস নামে এক গ্রিক দূত পাঠিয়েছিলেন। স্টার মার্ক দেবে। মেগাস্থেনিস কোন মৌর্য সম্রাটের রাজসভায় এসেছিলেন? এক্সামে কিন্তু একটি প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট করে, অ্যান্সার করবে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ইন্ডিকা। এক্সামে কিন্তু আসে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কি? ইন্ডিকা। নেক্সট দেখো, ভারতের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বিবরণ, এই গুরুত্বপূর্ণ বিবরণ জানার ক্ষেত্রে কিন্তু ইন্ডিকা কিন্তু একটি উল্লেখযোগ্য উপাদান হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যের গুজরাটের জুনাগড় এখানে সুদর্শন একটি যে লেক সেটি কিন্তু নির্মাণ করেছিলেন। চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদ ছিল হচ্ছে কাঠের তৈরি, যার কারুকার্য জগৎ বিখ্যাত ছিল। হেমচন্দ্র রায়চৌধুরী কিন্তু ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্য স্থাপিত বলা হয়েছে। তো ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কাকে বলা হয়? এই প্রশ্নটিও এক্সামে এসছে বিগত বছরে। সঠিক উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্ম কী ছিল? স্টার মার্ক দেবে এখানটা। চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কিন্তু ভদ্রবাহু, যিনি একজন জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন। তো এনার কাছে কিন্তু জৈন প্রথা অনুসারে কর্ণাটক বা মহীশূরের যে শ্রবণকলা এখানে কিন্তু অনশনে দেহত্যাগ করেছিলেন। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি শেষ জীবনে জৈন ধর্মে গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা একটু আগে দেখেছি, গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এবং মুদ্রার রাক্ষস বিশাখ দত্তের, স্টার মার্ক দেবে। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস এক্সামে কিন্তু আসে। মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? তো অ্যান্সার করবে হচ্ছে বিশাখ দত্ত। নেক্সট দেখো, বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান জাস্টিন এরিয়ান স্ট্র্যাবো প্লিনির রচনা থেকে কিন্তু চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক কে? তো পরবর্তী শাসক ছিল হচ্ছে বিন্দুসার এবং এনার উপাধিটা অবশ্যই মনে রাখবে, তিনি অমিত্রাঘাত উপাধি কিন্তু নিয়েছিলেন। এর অর্থ হচ্ছে শত্রু হননকারী। তো যে সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু বলছি অবশ্যই মাথায় রেখো। 100% এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট, সিরিয়ার গ্রিক রাজা প্রথম অ্যান্টিওসাস বিন্দুসারের রাজসভায় ডেমিকাস নামে এক দূত প্রেরণ করেন। ডাব্লিউবিসিএসে কিন্তু এই প্রশ্নটি এসছে বিগত বছরে। বিন্দুসার এর রাজসভায় কোন গ্রিক দূত এসেছিলেন? তো মনে রাখবে ডেমিকাস নামক কিন্তু একটি দূত এসেছিলেন। এবং উপাধিটা প্রত্যেকে মনে রাখবে, যারা কনস্টেবলের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু উপাধিটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, মৌর্য সম্রাট অশোক। অশোকের যে গুরুত্বপূর্ণ সংস্কার, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, যে তিনি বিন্দুসারের মৃত্যুর পর, অর্থাৎ বিন্দুসার কিন্তু ছিল অশোকের পিতা, তার মৃত্যুর পর সিংহাসনে লাভ করে তিনি কিন্তু কলিঙ্গ যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো কলিঙ্গ যুদ্ধ যে জয়লাভের পর তিনি কিন্তু চণ্ডাশোকে পরিণত হয়েছিলেন এবং তাই তাকে চণ্ডাশোক উপাধি কিন্তু বলা হয়। অবশ্যই কিন্তু এটি মাথায় রাখবে, চণ্ডাশোক নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন। এছাড়াও এনার কিন্তু গুরুত্বপূর্ণ প্রিয় নাম দেবনামপ্রিয় বা প্রিয়দর্শিনী। এক্সামে কিন্তু আসে যে দেবনামপ্রিয় বা প্রিয়দর্শিনী নামে কিন্তু কোন মৌর্য সম্রাট পরিচিত ছিলেন? অ্যান্সার করবে অশোক। নেক্সট দেখো, অশোক সম্পর্কে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে। তার শিলালিপি, তো মূলত অশোক 4টি শিলালিপিতে ভাষা ব্যবহার করেছিলেন। ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক ও এবং গ্রিক, এই 4টি ভাষার শিলালিপি কিন্তু তিনি রচনা করেছিলেন। তো তার মধ্যে ব্রাহ্মী লিপি, যেটা কিন্তু পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে, যেটা জেমস প্রিন্সেপ 1837 সালে কিন্তু পাঠ উদ্ধার করেছিলেন। তো দেখো তার যে শিলালিপি, তো নিজেকে দেবনামপ্রিয় বা প্রিয়দর্শিনী বলে কিন্তু উল্লেখ করেছেন। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে, এইখানটা থেকে এক্সামে কিন্তু প্রশ্ন রিপিট করে। দেখো, দেবনামপ্রিয় বা প্রিয়দর্শিনী নামে কিন্তু অশোক উল্লেখ করেছেন। এই গৃহযুদ্ধের কারণ, অর্থাৎ কলিঙ্গের যে যুদ্ধ হয়েছিল, তো সেখানে রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? সালটা কিন্তু ইম্পর্টেন্ট, 269 খ্রিস্টপূর্বাব্দে। তার রাজ্যাভিষেক এর নবম বর্ষে, অর্থাৎ মতান্তরে অষ্টম 260 খ্রিস্টপূর্বাব্দে, যেটাকে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ রাজ্যের যে যুদ্ধ সেটা কিন্তু জয় করেছিল। নেক্সট দেখো, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের বর্ণনা অশোকের কোন শিলালিপিতে আছে? স্টার মার্ক দেবে।
ত্রয়োদশ শিলালিপি বা 13তম শিলালিপিতে। নেক্সট, অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিল এবং পরবর্তীকালে কার কাছে সন্ন্যাস নিয়েছিলেন? বৌদ্ধ ধর্মে যে উপগুপ্ত, এই উপগুপ্তের কাছে কিন্তু তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন। নেক্সট দেখো, অশোকের ধর্মমত তার যে ধর্মের চেয়ে বেশি উদার ছিলেন, এই ধর্মমতকে বলা হতো কি? ধম্ম। এই ধম্ম নামে কিন্তু অভিহিত করা হতো অশোকের যে বৌদ্ধ ধর্ম গ্রহণের যে আদর্শ বা নীতি। নেক্সট, অশোক তার 14দশ বা 14তম শিলালিপিতে এই ধম্মের কথার উল্লেখ রয়েছে। তো দেখো, তিনি নিজেকে যে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা, তো এটি কিন্তু রয়েছে ত্রয়োদশ শিলালিপিতে। এখানে প্রত্যেকে কিন্তু খেয়াল রাখবে, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই গুলিয়ে ফেলবে না। এবং 14দশ বা 14তম যে শিলালেখ, এখানে রয়েছে ধম্মের কথা। চলো নেক্সট দেখো, ধর্মপ্রচার। তো ধর্মপ্রচারের ক্ষেত্রে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন, তো এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন আমরা প্রথমে দেখলাম যে প্রথম দুটি বৌদ্ধ সম্মেলন আমরা সংগঠিত হয়েছে। তো প্রথমটি হয়েছিল বিম্বিসারের আমলে, দ্বিতীয়টি হয়েছিল কালাশোকের আমলে এবং তৃতীয়টি হচ্ছে অশোকের আমলে। তো অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সংহিত হচ্ছে কোথায়? এটি কিন্তু এক্সামে আসে, স্টার মার্ক দেবে। তো এটি হচ্ছে পাটলিপুত্র। তো পাটলিপুত্রে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তো এটি গুরুত্বপূর্ণ উক্তি দেখো, সব মনীষে প্রজামামা, অর্থাৎ সকল মানুষ কিন্তু আমার সন্তান। এই উক্তিটিকে করেছিলেন মৌর্য সম্রাট অশোক। তো আমরা কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার প্রত্যেকে করার চেষ্টা করবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন এক্সামে আসে, এর বাইরে একটিও প্রশ্ন কিন্তু হবে না। এই ষোড়শ মহাজনপদ এবং মৌর্য সাম্রাজ্য এবং মগধের যে সমস্ত 4টি রাজবংশ আমরা কিন্তু কভার করছি, এই 4টি রাজবংশ থেকে তোমরা কিন্তু এক্সামে কোনো না কোনো এক্সাম যেখানে দাও, সেন্ট্রাল কিংবা স্টেট, এর প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু এখান থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট দেখো, উত্তরপ্রদেশের যে সারনাথ লিখস্তম্ভ, তো মনে রাখবে গৌতম বুদ্ধ যিনি প্রথম কিন্তু সারনাথে ধর্মপ্রচার করেছিলেন। তো এই উত্তরপ্রদেশের সারনাথ স্তম্ভ কিন্তু সিংহস্তম্ভ, যা অশোক স্তম্ভ নামে পরিচিত, যেটি ভারতের জাতীয় প্রতীক হিসাবে এখন বিবেচিত রয়েছে। তো এটি কিন্তু মৌর্য সম্রাট অশোকের নির্মিত। নেক্সট দেখো, এই স্তম্ভে 4টি এশীয় সিংহ রয়েছে। একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অশোকের যে স্তম্ভ রয়েছে, অশোক স্তম্ভে কয়টি সিংহ বর্তমান? তো আমরা সামনের দিক থেকে কিন্তু 3টে সিংহ দেখতে পাই এবং পিছন দিকে একটি রয়েছে, মোট কিন্তু 4টি। এই 4টি স্তম্ভ কিন্তু রয়েছে। নেক্সট, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অশোকের আমলে নির্মিত স্তূপগুলির মধ্যে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, যেটি তোমরা দেখবে 200 টাকার নোটের পিছনে কিন্তু রয়েছে। নেক্সট, বরাবর পাহাড়ে অশোক নির্মিত চৈত্য বা গুহা মন্দিরগুলি কিন্তু বিখ্যাত ছিল। নেক্সট, এখান থেকে অশোকের মৃত্যু 232 খ্রিস্টপূর্বাব্দে। এই মৃত্যুর পরে কিন্তু সাম্রাজ্য ভেঙে পড়েছিল। এবং দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন লাস্ট, মৌর্য সম্রাট সর্বশেষ কে ছিলেন? সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন হচ্ছে বৃহদ্রথ। তাকে হত্যা করেছিলেন কে? তার সেনাধ্যক্ষ পুষ্যমিত্র শুঙ্গ, যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এক্সামে কিন্তু আসে যে সর্বশেষ মৌর্য সম্রাট, বিগত বছরে এসছে, প্রশ্নপত্র ওঠালে কিন্তু তোমরা দেখতে পাবে। তো সর্বশেষ মৌর্য সম্রাট ছিল হচ্ছে বৃহদ্রথ। তো এই ছিল ষোড়শ মহাজনপদ এবং মগধের যে উত্থান এবং সেই ক্রমে 4টি রাজবংশ, হর্ষঙ্ক, শৈশনাক, নন্দ এবং মৌর্য। এখান থেকে এর বাইরে কিন্তু তোমরা একটি প্রশ্ন এক্সামে দেখতে পাবে না। যা আসবে এর মধ্যে থেকেই কিন্তু আসবে। অবশ্যই এই বিষয়গুলি নখদর্পণে রাখবে। WBKP এবং ক্লার্কশিপ এক্সামকে মাথায় রেখে আমাদের কিন্তু একদিন অধ্যায়ভিত্তিক ক্লাস এবং একদিন বিভিন্ন সাবজেক্টের থেকে কিন্তু মক টেস্ট পর্ব কিন্তু আমাদের প্রতিনিয়ত চলছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।